আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এরপর জানিয়ে দিব শান্তি প্রতিষ্ঠা ও বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের প্রতি ম্যাক্রনের আহ্বান। তারপর জানিয়ে দিব গাজায় থামছেই না ইসরায়েলি হামলা, নিহত আরও 7 ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু। এবং সর্বশেষ শিরোনাম, মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। দেশটির কোনো রেকর্ড আবেদন আর গ্রহণ করছে না সংস্থাটি। এমনটা দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। বুধবার 3 ডিসেম্বর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, হঠাৎ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইসরায়েলের সব ধরনের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবেদন মতে, ইসরায়েলের স্বেচ্ছাসেবী সংগঠন গিফট অফ লাইফ 2000 কিডনি দাতার একটি মানবিক অর্জন গিনেসে নিবন্ধন করতে চেয়েছিল। সেই লক্ষ্যে সংগঠনটি নিয়মমতো ফি পরিশোধ করে এবং জেরুজালেমে 2000 দাতাকে নিয়ে ছবি তোলার আয়োজনও করে। কিন্তু আবেদন পাঠানোর পর গিনেস থেকে ইমেইলে জানানো হয়, ইসরায়েল থেকে কোনো রেকর্ড আবেদন তারা এখন গ্রহণ করছে না। ইসরায়েলি সংগঠনটির দাবি, রাজনৈতিক কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে। গিফট অফ লাইফের প্রধান র্যাবাই রেচেল খবরের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। আবেদন বাতিলের কারণ জানতে একাধিকবার যোগাযোগ করলেও গিনেস কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন তিনি। চ্যানেল 12 বলছে, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে বাড়তে থাকা বয়কট আন্দোলনের মধ্যে গিনেসের এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 591 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে 360 জন ফিলিস্তিনি নিহত এবং 922 জন আহত হয়েছে। এতে 2023 সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও 1,71,000-এর বেশি মানুষ। তথ্যসূত্র আনাদুলু। শান্তি প্রতিষ্ঠা ও বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের প্রতি ম্যাক্রনের আহ্বান। ম্যাক্রন বলেন, ফ্রান্স ও চীনকে নিজেদের পার্থক্য কাটিয়ে উঠতে হবে। সিও একই সুরে বলেন, দুই দেশের সম্পর্ক আরও স্থিতিশীল হওয়া উচিত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে এবং বাণিজ্য ঘাটতি মোকাবেলায় সহায়তা করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 4 ডিসেম্বর বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার সাক্ষাতের সময় তিনি এই কথা বলেছেন। ক্ষমতায় থাকাকালীন ম্যাক্রন এ নিয়ে চতুর্থবারের মতো চীনে সফর করছেন। 3 দিনের এই সফর ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সমর্থন জোগাড় করার পাশাপাশি ফ্রান্সে আরও চীনা বিনিয়োগ বাড়ানোর একটি সুযোগ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে ফ্রান্সের বাণিজ্য ঘাটতি 2024 সালে $54 বিলিয়ন উন্নীত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে শি ও ফার্স্ট লেডি পেং লিওয়ান ম্যাক্রন ও তার স্ত্রী ব্রিজিতকে লাল গালিচা সংবর্ধনা দেন। সম্মানরক্ষী বাহিনী ও পতাকা নেড়েছে এমন শিশুদের সারিও ছিল অনুষ্ঠানে। সংবর্ধনার পর ম্যাক্রন বলেন, ফ্রান্স ও চীনকে নিজেদের পার্থক্য কাটিয়ে উঠতে হবে। সিও একটি সুরে বলেন, দুই দেশের সম্পর্ক আরও স্থিতিশীল হওয়া উচিত। ইউক্রেনে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রচেষ্টার মধ্যে এ বৈঠক হল। ম্যাক্রো যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার পাল্টা উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্রন। সমালোচকরা বলছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনা মূলত রাশিয়ার দাবিগুলোর প্রতিধ্বনি। ম্যাক্রন শিকে বলেন, আমাদের বিশ্বে ইউক্রেনে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চালিয়ে যেতে হবে। আমাদের সহযোগিতা সক্ষমতাই এখানে মুখ্য। তিনি আরও বলেন, এই সংঘাত ইউরোপীয় নিরাপত্তার পাশাপাশি আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অর্থব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি। শি যুদ্ধবিরতির প্রতি বেইজিংয়ের সমর্থনের উপর জোর দিয়ে বলেন, চীন শান্তির জন্য প্রতিশ্রুতি সমচ্ছন্দ প্রচেষ্টাকে সমর্থন করে এবং আশা করে যে সব পক্ষ ডায়ালগ ও আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাবে। আগামী বছর G7 শীর্ষ সম্মেলন আয়োজন করবেন ম্যাক্রন। তিনি বেইজিংকে আরও সামঞ্জস্যপূর্ণ ও ন্যায্য বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য G7-এর সাথে কাজ করতে আহ্বান জানান। গাজায় থামছেই না ইসরায়েলি হামলা, নিহত আরও 7 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে বুধবার 3 ডিসেম্বর চালানো হামলায় 2 শিশুসহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায় হামাস তাদের যোদ্ধাদের উপর হামলা চালিয়ে তাদের 4 সেনাকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে। এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব। এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না। তবে মিশর এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার প্রতিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকে চলাচলের জন্য খুলতে হবে। এরই মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহাইয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহ পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে। আল জাজিরার প্রতিবেদন মতে বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে, রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এর কড়া জবাবের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়। হামলায় উত্তর গাজা শহরের জেইতুন উপত্যকাতে ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে 2 ফিলিস্তিনি এবং দক্ষিণ আল মাওয়াসি ক্যাম্পে হামলায় 5 জন নিহত হন বলে জানান চিকিৎসকরা। আল মাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপত্র মাহমুদ বাসাল বলেন, আল মাওয়াসিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 5 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কুয়েতি হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহত শিশুদের বয়স 8 এবং 10 বছর। ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। হামাস আল মাওয়াসিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এটাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে বলে মন্তব্য করেছে গোষ্ঠীটি। ফিলিস্তিনি গোষ্ঠীটি মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাম টানার দাবি জানিয়েছে। এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 591 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে 360 জন ফিলিস্তিনি নিহত এবং 922 জন আহত হয়েছে। মামদানি গ্রেফতারে হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক যাবেন নেতানিয়াহু। মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তবে তার এই সতর্কতা সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। বুধবার 3 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের সাথে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। মামদানির সাথে কথা বলতে চান কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, যদি তিনি তার মত পরিবর্তন করেন এবং বলেন যে আমাদের অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনার জন্য একটি ভালো সূচনা হবে। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বরাবরই বলে আসছেন, ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন তিনি। গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি। তবে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। ফেডারেল সরকার অভিবাসন পরিচালনা করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইসরায়েলের প্রতি সমর্থন রয়েছে। ট্রাম্প প্রশাসন আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। মার্কিন বিমান বাহিনীর অভিজাত এরিয়াল ডেমনস্ট্রেশন টিম থান্ডারবার্ডসের একটি F-16 যুদ্ধবিমান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হয়েছে। বুধবার 3 ডিসেম্বর সকালে দুর্ঘটনার ঘটনা ঘটে। পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। বিমান বাহিনীর মুখপাত্র স্টাফ সার্জেন্ট জোহান্টে জনসন বুধবার একই মেরে নিশ্চিত করেছেন, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ মিশনের সময় নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে সকাল 10:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জানা গেছে, F-16C ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি ক্যালিফোর্নিয়ার ট্রোনার কাছে মোজাভে মরুভূমির একটি শুকনো হ্রদের জমিতে আছড়ে পড়ে। জরুরি পরিষেবা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের মতে এর ফলে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় এবং আশেপাশের এলাকায় বিকট শব্দ শোনা যায়। ট্রোনা বিমানবন্দরের ব্যবস্থাপক জর্জ বাস ফোন সাক্ষাৎকারে জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় 2 মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়, যদিও এটি বিমানবন্দর ব্যবহার করছিল না। তিনি আরও উল্লেখ করেন যে এই অঞ্চলে মার্কিন বিমানের নিয়মিত উপস্থিতি রয়েছে। অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, যুদ্ধবিমানটিতে আগুন লেগে যাবার ঠিক আগেই পাইলটের প্যারাশুট খুলে যায়। বিমান বাহিনীর 2021 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী একটি F-16C যুদ্ধবিমানের দাম প্রায় $18.8 মিলিয়ন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ঘটনা সংক্রান্ত সমস্ত প্রশ্ন মার্কিন সামরিক বাহিনীর কাছে উল্লেখ করেছে।